দেখো, আজকে আমরা করব প্রতিবেদন। এই প্রতিবেদনের কতগুলো ভাগ আছে, প্রধানত দুটি ভাগ। কি কি? একটা হচ্ছে সাধারণ প্রতিবেদন, আর একটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। এই সাধারণ প্রতিবেদন আর সম্পাদকীয় প্রতিবেদনের মধ্যে পার্থক্যটা কি? সাধারণ প্রতিবেদন হলো যে প্রতিবেদনগুলো আমরা দেখবে খবরের কাগজের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এইগুলোতে দেখতে পাই। যেমন ধরো কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ঘটনা, যেগুলো ডিটেলিং করা থাকে, অর্থাৎ ঘটনাটা কি ঘটেছে, কখন ঘটেছে, কোথায় ঘটেছে। যেমন ধরো ট্রেন দুর্ঘটনা, বাস অ্যাক্সিডেন্ট, তারপরে বন্যা, এই সব কিছু এইগুলো হচ্ছে এইখানে থাকে। সেগুলোকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে সাধারণ প্রতিবেদন। এইখানে কি থাকে? ঘটনার ইন ডিটেলিং থাকে, আর কিছু না। সম্পাদকীয় প্রতিবেদন, এটা কাকে বলি? সম্পাদকীয় প্রতিবেদন হলো এইখানে কোনো একদিনের কোনো একটা বিশেষ ঘটনাকে এখানে ডিটেলিং করা নয়। এটাকে কি বোঝায়? এটা বোঝায় ক্রোনোলজিক্যালি ঘটে যাওয়া ঘটনা। যেমন ধরো একটা কোনো জায়গায় সেখানে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, বারবার সেটা ঘটছে, এইরকম কোনো ঘটনাকে যেখানে বারবার ঘটছে সেটাকে বোঝাতে আমরা কিন্তু বলি কি? আমরা বলি হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। অর্থাৎ সেই ঘটনাটাকে ওখানে ডিটেলিং করা থাকে এবং আমরা সেই ঘটনার একদিনের ঘটনা নিয়ে সেটাকে লিখি না। এটা অনেকটা অ্যানালিটিক্যাল, অর্থাৎ বিশ্লেষণ, কীরকম, কেন ঘটছে, কী জন্য ঘটছে, সেটা ডিটেলিং এখানে বলা থাকে। সেটাকেই আমরা বলি সম্পাদকীয়। আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে যে সম্পাদকীয় প্রতিবেদনের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ঘটনাকে নিয়ে লিখি না। তাই এখানে কিন্তু আমাদের ওই প্রসঙ্গ উল্লেখ্য কথাটা লিখতে হয়, এখানে কিন্তু নিজস্ব সংবাদদাতা কথাটা লিখতে হয় না। পিএসসির একমাত্র বিসিএস এই ধরনের পরীক্ষাতেই এই সম্পাদকীয় প্রতিবেদন বলা থাকে। আমরা ক্লার্কশিপ বা তোমাদের যে পুলিশ সামনে যে এক্সাম রয়েছে সেখানে কিন্তু আমরা এই ধরনের বক্তব্যকে কিন্তু আমরা দেখতে পাই না। সেখানে কিন্তু প্রশ্ন থাকে খালি কি? প্রতিবেদন লিখুন, আর কিছু কিন্তু বলা থাকে না, শুধু বলা থাকে প্রতিবেদন লিখুন। এবার যেহেতু বলা থাকে প্রতিবেদন লিখুন, তাই সেটার মানে কি? সাধারণ প্রতিবেদন। কিন্তু সাধারণ প্রতিবেদনের আরেকটি ক্রাইটেরিয়া কি? সেখানে কি থাকবে? সেখানে থাকবে হচ্ছে তথ্য, যেটা পুলিশের পরীক্ষাতে আমরা দেখতে পাই যে ইনফরমেশন দিয়ে দেওয়া থাকে, কিন্তু আমাদের এই পরীক্ষাতে কিন্তু তা থাকে না। তাহলে আমাদের ক্লার্কশিপের পরীক্ষাতে কি থাকে? বলে দেওয়া থাকে রিপোর্ট লিখুন, বলে প্রশ্ন দেওয়া থাকে, সেখানে কোনো সূত্র দেওয়া থাকে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে শুধু সেই নিজের থেকে ইনফরমেশন দিয়ে উত্তর লিখতে হবে, এবং দুটো প্রতিবেদন থাকে, তার মধ্যে থেকে একটা লিখতে হয়। এই দুটো প্রতিবেদনের মধ্যে পার্থক্য কি? যেমন ধরো আমাদের এই যে সাধারণ প্রতিবেদন যে ধরনটা বললাম, যে অ্যাক্সিডেন্ট বা এই ধরনের কোনো ঘটনা দেখতে পাই পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাতে, একটা থাকে এরকম সাধারণ প্রতিবেদনের মতন, আর একটা থাকে হচ্ছে একটু অ্যানালিটিক্যাল, যেটা সম্পাদকীয়ের মতন। কিন্তু প্রশ্নপত্রে আমাদের সম্পাদকীয় যেহেতু বলা থাকে না, তাই জন্য কিন্তু আমরা দুটো ক্ষেত্রেই নিজস্ব সংবাদদাতা স্থান তারিখ দেব, এই কথাটা যেন মাথায় থাকে। দেখো, নিম্নলিখিত বিষয় সম্পর্কে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখুন। আচ্ছা, আমাদের পরীক্ষায় কিন্তু এই কথাটা বলা থাকে না। এখানে টপিকটা কি? ভারত ও চীন সীমান্ত সংঘর্ষ। তো আমরা দেখেছি মানে ভারত চীনের সীমান্ত সংঘর্ষ, এটা নতুন করে কোনো ইম্পর্টেন্ট, এটা অলরেডি ইম্পর্টেন্ট, বহুবার আমাদের এই নিয়ে বারবার খবরের কাগজে এসছে, ঘটনা ঘটেছে। তো আমরা সেই বিষয় নিয়ে একটু আলোকপাত করব। কিভাবে হবে? প্রথমে লেখা থাকবে নিজস্ব সংবাদদাতা, স্থান ক 8ই সেপ্টেম্বর 2000, এখানে ধরো যে সাল দেওয়া, তোমরা চাইলে যেটা ইচ্ছা, যেমন এবছর এটা কি হবে 2025।
সম্প্রতি 2020 সালের 15ই জুন লাদাখ সীমান্তে চীনা সেনাদের সঙ্গে রক্তক্ষয়ী সংগ্রামে শহীদ হন 40 জন ভারতীয় সেনা। ভারতীয় সেনাদের পাল্টা আক্রমণে প্রাণ হারান 40 জন লাল ফৌজি। ঐতিহাসিক গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা 3440 কিমি চিহ্নিতকরণ অঞ্চল নিয়ে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। মানে কি কারণে এই অস্থির পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে? প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর সাময়িক ও কূটনৈতিক স্তরে একাধিক বৈঠকের পরেও উত্তেজনা কমেনি। এবার দেখো প্যারা চেঞ্জ করে প্রসঙ্গ উল্লেখ্য বলে 2019 সালের 5ই আগস্ট কেন্দ্রীয় সরকার লাদাখকে জম্মু কাশ্মীর থেকে বিচ্ছিন্ন করে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেয়। বেজিংয়ের তীব্র আপত্তি সত্ত্বেও গালওয়ান উপত্যকায় এই রক্তক্ষয়ী সংগ্রাম ঘটেছিল। বলা বাহুল্য 1962 সালে ভারত চীন সীমান্ত সংঘর্ষ হয়েছিল। বর্তমানে লাদাখের সুরক্ষায় 45,000 ভারতীয় সেনা মোতায়েন আছে। এলওসি উত্তেজনায় ভারত সীমান্ত এলাকায় মিসাইল সিস্টেমস একগুচ্ছ অত্যাধুনিক সমরাস্ত্র মোতায়েন করে। ভারত লাদাখে শক্তিশালী T-90 বিশ্ব ট্যাঙ্ক মোতায়েন করে। ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলার কৌশল নেয় চীন। পশ্চিমে করাচি বন্দরে যুদ্ধজাহাজগুলিকে সক্রিয় করে দক্ষিণে সক্রিয় করে তার অত্যাধুনিক সাবমেরিনকে। ঠিক কিভাবে এই পরিস্থিতিটা তৈরি হয়েছিল, তাকে কিভাবে হ্যান্ডেল করা হয়েছিল, কি করা হয়েছিল তার আগে এবং পরে, সেই জায়গাগুলো বলা। এই ধরনের লেখার ক্ষেত্রে তোমার কাছে যদি তথ্য না থাকে, কোনো ইনফরমেশন নেই, তাহলে সেই কোশ্চেন অ্যাটেম্প করবে না। কারণ ভুলভাল ইনফরমেশন বা তথ্য ছাড়া যদি লেখা হয়, এইগুলো লেখার থেকে অন্য প্রশ্ন অ্যাটেম্প করা ভালো। ভারত সার্বভৌমত্ব ও ব্যক্তিগত গোপনীয় তথ্য প্রযুক্তি আইনের 69 ধারায় 59টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে। ভারত ও চীনের মধ্যে বেড়ে চলা সীমান্ত উত্তেজনা নিয়ে পৃথিবীর উন্নত দেশগুলি যুদ্ধ প্রস্তুতি শুরু করে দেয়। অবশেষে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও চীনের বিদেশমন্ত্রী সীমান্ত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে সেনা প্রত্যাহার বিষয়ে একমত হয়। গালওয়ান ও সায়ক নদীর মোহনায় ওয়াইনালার কাছে ভারতীয় ভূখণ্ডের ওপর থেকে সেনা ছাউনি সরিয়ে ফেলে চীন। ভারতীয় সেনারা পূর্ব অবস্থানে ফিরে আসে। ভারত ও চীন দুদেশের মধ্যে 800 মিটার বাফার জোন হিসাবে চিহ্নিত হয়, অর্থাৎ সেখানে কোনো দেশের সেনাই টহল দিতে পারবে না। তো এই জায়গাগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাই। তাহলে কিভাবে আলোচনা করব, কিভাবে লিখব? তাহলে দেখো আমার কাছে কোনো তথ্য নেই, আমি কিন্তু এই ধরনের প্রশ্নকে অ্যাটেম্প করবই না। কারণ এগুলো কিন্তু তথ্য বা ইনফরমেশন আমার কাছে না থাকলে, আমি যদি এখানে গল্প লিখতে বসি তাহলে কিন্তু আমাকে নাম্বার দেবে না। এই ধরনের লেখা যদি আমার এরকম কম্প্যাক্ট ইনফরমেশন হয়, তবে কিন্তু আমি এই ধরনের লেখাতে মিনিমাম 9-10 এগুলো পেতে পারি। না হলে কিন্তু আমার কিন্তু এখানে নাম্বার কিন্তু অনেক কমে যাবে। মানে তথ্য দিলে যেমন নাম্বার বাড়বে, তথ্য না থাকলে কিন্তু নাম্বার কমবে। তাহলে আমাকে কিন্তু এই দুটো বিষয় কিন্তু ভালো করে বুঝে নিতে হবে যে আমি দুটো যখন আমার কাছে অপশন দেবে, আমি কোন ধরনের প্রশ্নটাকে অ্যাটেম্প করব। এরকম কখনোই অ্যাটেম্প করতে চাইবে না যেটা তো লোকে কি অ্যাটেম্প করছে, কোনটাকে বেশি অ্যাটেম্প করবে। সবসময় মাথায় রাখবে আমার কাছে যেটা প্রপার ইনফরমেশন রয়েছে, আমি সেইটাকে কত সুন্দর করে সবার থেকে আলাদা করে আমি সেটাকে পরিবেশন করতে পারবো, সেটাই কিন্তু আমার লক্ষ্য হবে। এবং সেটা যদি আমি করতে না পারি, তাহলে কিন্তু আমার উত্তর কখনো ভালো হবে না। নেক্সট দেখো,
150 শব্দের মধ্যে কি লিখবো? বিশ্বব্যাপী জল সংকটে মুক্তির উপায়। অর্থাৎ আমরা এই যে ওয়াটার ক্রাইসিস, এটা বর্তমানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে আমাকে সেইটা নিয়ে এখানে বলতে বলেছে। তো এই ওয়াটার ক্রাইসিস নিয়ে আমাকে যদি এখানে আলোচনা করতে বলে, তাহলে আমি কিভাবে জিনিসটাকে দেখছি, কিভাবে আলোচনা করছি, আমি সেটাই কিন্তু এখানে বলবো। দেখো, সম্প্রতি বিশ্বে জল সংকট ও জল সচেতনতার অভাব, জল সংকট ও সচেতনতার অভাব, একটা জিনিস মাথায় রাখবে, সচেতনতা বলতে এখানে কি বোঝাতে চেয়েছে? অ্যাওয়ারনেস। এই যে জল নষ্ট বন্ধ করা, কিভাবে জলকে আমরা সংরক্ষণ করব, কারণ পানীয় উপযোগী জলের কিন্তু পরিমাণ কিন্তু কম। আমরা যদি সেখানে ওয়েস্টেজ করি, তাহলে সেটা কি হবে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানীয়যোগ্য জল বলে কিছু থাকবে না। সম্প্রতি এখানেও কিন্তু ওই নিজস্ব সংবাদদাতা স্থান তারিখ হবে। এইগুলো হবে। সম্প্রতি বিশ্বের ভূবিজ্ঞানীরা গভীর আশঙ্কা প্রকাশ করেছেন, একবিংশ শতাব্দীতে রাশিয়া সহ ভারতবর্ষের মজুদ প্রাকৃতিক জলসম্পদ ভয়াবহ সংকটের সম্মুখীন হতে পারে। সমীক্ষায় জানা যায়, সারা বিশ্বে ব্যবহারযোগ্য জলসম্পদের 69% কৃষিকাজে, 23% শিল্পে এবং 8% গৃহস্থলীর কাজে ব্যবহৃত হয়। মানে টোটাল জলের কতটা কি কাজে ব্যবহৃত হয়, এই জায়গাগুলো আমি বারবার বলছি। প্রতিবেদন মানে কিন্তু পিএসসি বর্তমানে এমন লেখা চায় না যেখানে আমরা বসে বসে গল্প লিখছি, তাহলে সেখানে কি দরকার? ইনফরমেশন। তো ইনফরমেশন মানে কিন্তু যে টপিক দিক সেইটার প্রপার যে জায়গাগুলো, যেমন ধরো এই যে আমি কথাগুলো বললাম, কোনটাতে কত পার্সেন্ট, এই যে 69% কৃষিকাজে, তারপর 23% শিল্পে, 8% গৃহস্থলীর কাজে ব্যবহৃত হয়। এই সব ইনফরমেশনগুলো তোমরা যত সুন্দর করে প্রোভাইড করবে, তত কিন্তু তোমাদের লেখার গুণগত মান ভালো হবে। বিশ্বব্যাপী আশানুরূপ বৃষ্টির অভাব, পরিবেশে মারাত্মক হারে দূষণ বৃদ্ধি এই সংকটকে ত্বরান্বিত করে চলেছে, মানে জিনিসটাকে বাড়াচ্ছে। এবার প্রসঙ্গ উল্লেখ্য বলে, পৃথিবীতে প্রাকৃতিক ও ব্যবহারযোগ্য জলসম্পদের পরিমাণ খুবই সীমিত। তাই এই মহার্ঘ সীমিত প্রাকৃতিক জলসম্পদের ব্যাপক অপচয় ও অপব্যবহারের প্রবণতা রোধ করতে হবে। জলসংকট রোধ করতে না পারলে জলসংকটের সর্বনাশের কবলে পড়ে বিজ্ঞান, প্রযুক্তি, মানব সভ্যতার যাবতীয় গর্ব, অহংকার ও বিশ্বাস অচিরেই ধূলিসাৎ হবে। বলা বাহুল্য, এই গভীর সংকট মোকাবিলার জন্য জনসংখ্যার নিয়ন্ত্রণ করতে হবে। খরা প্রবণ মানে কি কি রেমেডিস হতে পারে এবং সেগুলোর মধ্যে দিয়ে কি করে আমরা সমাধান পেতে পারি। উদ্বৃত্ত জল সংগৃহীত করে মজুদ ভাণ্ডার গড়ে তুলতে হবে। দেশের নদী ও খালগুলির সঙ্গে উপযুক্ত করে ছোট ছোট জলধারা নির্মাণ করতে হবে। পরিবেশ দূষণ প্রতিরোধে যাবতীয় ব্যবস্থা নিতে হবে। কৃষিকাজে ভূগর্ভের সঞ্চিত জলের পরিমিত ও বিজ্ঞানসম্মত ব্যবহার করতে হবে। গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ জলের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। নদীর অববাহিকায় জলবিভাজিকা নির্মাণে গুরুত্ব দিতে হবে, যাতে কি হবে, বেশি জল হলে তা ওয়েস্টেজ না হয়। জলবিভাজিকা থাকলে কি হবে, দুদিকে ফ্লো হয়ে আরও কিছু অঞ্চল সেখানে কি হবে, জলে পরিপূর্ণ হবে। এক্ষেত্রে বিশ্বব্যাপী জলসংকটের সমাধানে রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে 1942 সালে ডাবলিনে আন্তর্জাতিক জল সম্মেলন এ বিশ্বের জলসম্পদ যথাযথ সংরক্ষণ ও ব্যবহারের জন্য 4টি নীতি নির্দেশিকা গৃহীত ও ঘোষিত হয়। জলসম্পদের অপচয় রোধ করে সংরক্ষণ ও যথাযথ ব্যবহার সম্পর্কে দেশব্যাপী প্রচার অভিযান ও জনমত গড়ে তুলতে দেশবাসীকে সক্রিয় হতে হবে। তাহলে এইগুলো এমন বিষয় যেখানে অ্যাওয়ারনেস এবং তার সাথে সাথে এই যে এই ধরনের যে সম্মেলন, এইগুলোকে উল্লেখ করা, সেখানে কি ধরনের রেজলিউশন নেওয়া হচ্ছে,
তাদের ফোকাস কি, তারা কিভাবে জিনিসটাকে দেখছে এবং মানুষের কাছে সেটাকে কিভাবে পৌঁছে দিতে হবে, এইগুলো কিন্তু এর পার্ট। মানে আমরা যদি এই ধরনের কোনো দূষণকে বা দূষণ রিলেটেড কোনো টপিককে নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের মাথায় যেন এগুলো থাকে যে আমরা এই দূষণকে বা এই ধরনের বিষয়কে কিভাবে সমাধান করব, কিভাবে তার সমাধানকে দেখছি এবং ভবিষ্যতে এটাকে নিয়ে আমরা কি ভাবছি। এবার এর সাথে পরিবেশ রিলেটেড যদি এরকম কনফারেন্স এগুলো হয়, আমাদের সামিটগুলো, সেগুলোকে যদি আমরা উল্লেখ করতে পারি, তাহলে আমার কি হবে, পয়েন্টটা আরও শক্ত হবে, লেখাটা আরও বেটার হবে। তো আমাকে এই জিনিসগুলো কিন্তু অ্যাড করতে হবে। তথ্য কিন্তু তোমাদের যথেষ্ট পরিমাণে দিতে হবে। মানে আমার কাছে কোনো ইনফরমেশন নেই, আমি গল্প লিখছি, সেটা কিন্তু করবে না। তাতে কিন্তু খুব খারাপ হবে লেখা এবং তাতে কিন্তু তোমরা ওই 6, 7 এরকম নাম্বার পাবে। এই ধরনের তথ্য বা ইনফরমেশন দিয়ে যদি গুছিয়ে প্রেজেন্টেশন করে লিখতে পারো, মানে 3টে প্যারাগ্রাফ থাকবে, তাতে প্রথম প্যারাটা ইন্ট্রোডাকশন থাকবে, মাঝের প্যারাটাতে এক্সপ্লেনেশন থাকবে, লাস্টের প্যারা একটা কনক্লিউশন থাকবে, এইরকমভাবে টোটালি যদি সাজিয়ে তোমরা জিনিসটাকে প্রেজেন্ট করতে পারো, তাহলে কিন্তু তোমরা বেটার নাম্বার পেতে পারবে। বুঝতে পেরেছো? ওকে।